পৃষ্ঠা ১২৯, ৬.২ ব্যক্তিত্বের উপর বংশগতির প্রভাব, ইনফ্লুয়েন্স অফ হেরিডিটি অন পার্সোনালিটি। প্রত্যেক ব্যক্তি তার কিছু কিছু জৈবিক ও মানসিক বৈশিষ্ট্য তার পিতামাতার কাছ থেকে পেয়ে থাকে। এগুলিকে আমরা বলি বংশগতি সূত্রে পাওয়া, অর্থাৎ পিতামাতার কাছ থেকে তাদের সন্তান সন্ততিতে বংশগত বৈশিষ্ট্য সমূহের সঞ্চারণকে বলা হয় বংশগতি বা হেরিডিটি। অস্ট্রিয়াবাসী ধর্মযাজক গ্রেগর জোহান মেন্ডেল 1866 খ্রিস্টাব্দে বংশগতির মূল সূত্রগুলি আবিষ্কার করেন। তার এই সূত্রগুলিকে মেন্ডেলিজম বা মেন্ডেল তত্ত্ব বলা হয়। মেন্ডেলের মতে মানুষের যাবতীয় বৈশিষ্ট্যাদি কেবলমাত্র একজোড়া নির্ধারকের দ্বারা নিয়ন্ত্রিত। এই নির্ধারক হল জিন। জিন কথাটি প্রথম 1906 সালে জোহানসেন ব্যবহার করেন। প্রত্যেক কোষের নিউক্লিয়াসে যে ক্রোমোজোম থাকে সেটাই হলো জিনের বাহক। এই জিনগুলি শিশুর দৈহিক ও মানসিক প্রকৃতি নির্ধারণ করে। ব্যক্তির দৈহিক, মানসিক ও স্বভাবগত বিভিন্ন বৈশিষ্ট্য ব্যক্তি বংশগতি সূত্রে পায়। বংশগতির এই প্রভাব প্রাচীন দুই প্রখ্যাত দার্শনিক প্লেটো ও অ্যারিস্টটল স্বীকার করে নিয়েছেন। প্লেটোর মতে প্রজ্ঞা, বল, শক্তি, লোভ, লালসা ইত্যাদি মানুষের মধ্যে জন্মগতভাবে অসম বণ্টিত। অন্যদিকে অ্যারিস্টটলের মতে জন্মগতভাবে কেউ বা মনিব, কেউ বা দাস। পৃষ্ঠা ১৩০। অ্যালপোর্ট তার পার্সোনালিটি গ্রন্থে বলেছেন, বংশগতি বিভিন্ন উপায়ে ব্যক্তিত্বকে প্রভাবিত করে। এর বাইরে ব্যক্তিত্বের কোনো দিকই থাকতে পারে না। বংশগতি সূত্রে পাওয়া ব্যক্তির প্রাপ্ত বৈশিষ্ট্যগুলিকে মোটামুটি তিনটি ভাগে ভাগ করা যায়। এগুলি হল: ১. শারীরিক বা দৈহিক বৈশিষ্ট্য, যার অন্তর্গত হল দৈহিক গঠন, উচ্চতা, মুখ চোখের গড়ন, গায়ের রং প্রভৃতি। এছাড়াও দেহস্থ অনালী গ্রন্থিগুলির ক্ষরণ সংক্রান্ত বিষয়টি দৈহিক বৈশিষ্ট্যের অন্তর্গত। ২. মানসিক বৈশিষ্ট্যগুলি হল চিন্তা, বুদ্ধি, ইচ্ছা, মনোভাব প্রভৃতি। ৩. মনের প্রকৃতিগত বৈশিষ্ট্য হল মেজাজ বা মুড। দেহের মধ্যে যে অনালী গ্রন্থিগুলি আছে সেই গ্রন্থিগুলি থেকে হরমোন নিঃসৃত হয়। হরমোনের স্বাভাবিক ও সুষম নিঃসরণের ওপর ব্যক্তিত্বের স্বাভাবিকতা নির্ভর করে। বিভিন্ন গ্রন্থির হরমোন নিঃসরণের আধিক্য বা কমতি ঘটলে ব্যক্তিত্বের ওপর তার প্রভাব পড়ে। উদাহরণ হিসেবে বলা যায়, থাইরয়েড গ্রন্থি থেকে নিঃসৃত হরমোনের পরিমাণ স্বাভাবিকের চেয়ে কম হলে ব্যক্তির মধ্যে উৎসাহহীনতা, বিষণ্ণতা, অবসন্নতা দেখা দেয়। আবার এর আধিক্য ঘটলে ব্যক্তির মধ্যে চাঞ্চল্য, উত্তেজনা ও উদ্বেগ প্রভৃতি বেড়ে যায়। ব্যক্তির দৈহিক গঠনের ওপর তার ব্যক্তিত্ব অনেকাংশে নির্ভর করে। আবার দৈহিক গঠন বংশগতি কর্তৃক নির্মিত। সাধারণত দেখা যায় যে সকল ব্যক্তি সুঠাম দেহী, সুন্দর মুখশ্রীযুক্ত, তাদের আকর্ষণীয় ব্যক্তিত্ব গড়ে ওঠে। বিপরীত ক্রমে খর্বাকৃতি, কদাকার দর্শন ব্যক্তিদের মধ্যে এক প্রকার হীনমন্যতার কারণে তাদের ব্যক্তিত্ব ঠিকমতো বিকশিত হয় না। অ্যাডলারের মতে শারীরিক ত্রুটিযুক্ত ব্যক্তিদের মনে হীনমন্যতার কারণে তাদের ব্যক্তিত্ব অন্যদের চেয়ে আলাদা হয়ে থাকে। ব্যক্তিত্বের ওপর বংশগতির প্রভাব সম্পর্কে অনেক পরীক্ষা নিরীক্ষা, গবেষণা সংঘটিত হয়েছে। যারা বংশগতির প্রভাব সম্পর্কে সুনিশ্চিত হয়েছেন তারা হলেন গল্টন, লোস্ট্রোসো, ম্যাকডুগাল, ডাগডেল, কার্ল পিয়ারসন, হেনরি গোডার্ড, উইনশিপ প্রমুখ। গল্টন তার হেরিডিটারি জিনিয়াস গ্রন্থে 1960 খ্রিস্টাব্দে লেখা দেখিয়েছেন, শিশু যে কেবল তার পিতামাতার আকৃতিগত সাদৃশ্য ও মানসিক সম্পদের অংশ পিতামাতার সূত্রে পায় তাই নয়,
মাতৃ পিতৃ উভয় কুলের ঊর্ধ্বতন পূর্বপুরুষের গুণাগুণ তাদের মধ্যে সঞ্চারিত হয়। তার মতে শিশু তার দৈহিক মানসিক বৈশিষ্ট্যসমূহ পিতামাতার কাছ থেকে অর্ধেক, পিতামহ মাতামহের কাছ থেকে 1/4 এবং ঠিক তাদের পূর্ব প্রজন্মের কাছ থেকে 1/8 পেয়ে থাকে। তবে এ জাতীয় সিদ্ধান্ত এখনো গবেষণার বিষয়। সমাজবিজ্ঞানী লোস্ট্রোসও মনে করেন অপরাধ প্রবণতা বংশগতি দ্বারাই নিয়ন্ত্রিত হয়। তার মতে যাদের গায়ের রং কালো, কান খর্বাকৃতি, কপাল বড়, থ্যাবড়া নাক, গায়ে অধিক লোম, তারা বেশি অপরাধ করে থাকে। জার্মান মনস্তত্ত্ববিদ জে লাঙ্গে অপরাধ প্রবণতা নিয়ে গবেষণা করতে গিয়ে দেখেছেন অভিন্ন যমজদের 77% ভাই বা বোনই অপরাধী। আবার অসম যমজদের মধ্যে এই হার অনেক কম, মাত্র 12 জন। বর্ণবাদী নৃবিজ্ঞানীগণ মনে করেন যে উৎকৃষ্ট মানব গোষ্ঠীর লোকেরাই সমাজ ও সভ্যতায় উল্লেখযোগ্য অবদান রাখতে সক্ষম। অপরদিকে বংশগতির ধারায় যারা নিকৃষ্ট জনগোষ্ঠী হিসাবে গড়ে ওঠে তারা নিষ্কর্মা, অসভ্য, অমার্জিত, পরাজিত ও পশ্চাৎগামী। এই ধারণায় বিশ্বাসী ব্যক্তিগণ বিশ্বাস করেন যে উৎকৃষ্ট মানব গোষ্ঠী নিকৃষ্ট জনগোষ্ঠীর সাথে বিবাহসূত্রে আবদ্ধ হলে তাদের উৎকৃষ্টতা ও সৃজনশীলতা লোপ পায়। কার্ল পিয়ারসন 1857 এর মতে বংশগতির প্রভাব পরিবেশের চেয়ে অনেক বেশি। তার মতে পরিবেশের চেয়ে বংশগতি 7 গুণ অধিক গুরুত্বপূর্ণ। তিনি তার বহু লেখা ও বক্তৃতার মাধ্যমে প্রকাশ করেন যে একই এলাকায় বসবাসকারী একই বর্ণের লোকদের ওপর বংশগতির প্রভাব পরিবেশের প্রভাবের 7 গুণ। ডাগডেল মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে জিউক পরিবার সম্বন্ধে গবেষণা করে দেখেছেন 1887 সালে ওই পরিবারের, যাদের প্রথম সদস্য জন্মেছিলেন 1720 সালে, 1200 জন উত্তর পুরুষের 440 জন দৈহিক প্রতিবন্ধী বা রোগগ্রস্ত, 310 জন দেউলিয়া, 130 জন অপরাধের জন্য যুক্ত, 7 জন খুনের দায়ে সাজাপ্রাপ্ত। এই পরিবারটি পাপ কাজ কিংবা দেউলিয়া অবস্থা কিংবা রোগগ্রস্তের সংখ্যাধিক্য ছিল। পৃষ্ঠা 131। 19 শতাব্দীর শেষার্ধে আমেরিকার জোনাথন এডওয়ার্ডস পরিবারের উপর উইনশিপ গবেষণা চালিয়ে তার প্রকাশিত আলোচনায় দেখিয়েছেন যে ওই পরিবারের 1391 জন উত্তর পুরুষের মধ্যে 295 জনেরও বেশি ছিলেন কলেজ স্নাতক, যাদের মধ্যে 13 জন কলেজের অধ্যক্ষ ও 1 জন আমেরিকার উপরাষ্ট্রপতি হয়েছিলেন। এর দ্বারা তিনি ওই পরিবারের শিক্ষিতের হার, উচ্চ পদে তাদের নিযুক্তির বিষয়টি তুলে ধরেছেন। 1922 সালে গোদার্ড কার্লিকাক পরিবারের ওপর সমীক্ষা চালিয়ে দেখেছেন ওই বংশের মার্টিন কার্লিকাক নামক এক ব্যক্তি দুর্বল মস্তিষ্ক সম্পন্না এক মহিলার সাথে অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়েন। এদের থেকে যে 480 জন উত্তর পুরুষের সন্ধান পাওয়া যায় তাদের কেউ সুস্থ স্বাভাবিক ছিলেন না। ওই ব্যক্তি পরে এক অভিজাত মহিলাকে বিয়ে করেন এবং সেই সূত্রেও ধরে যে 496 জনের পরিচয় জানা গিয়েছিল সেই উত্তর পুরুষদের সবাই সুস্থ স্বাভাবিক ছিলেন। এর দ্বারা গোদার্ড ব্যক্তিত্বের ওপর বংশগতির প্রভাব দেখিয়েছেন। এক্ষেত্রে পুরুষটি একজন হলেও যেহেতু মহিলা 2 জন, তাই 2টি বংশধারা সৃষ্টি হয়েছে। মানুষের বুদ্ধাঙ্ক বংশগতি কর্তৃক আরোপিত
এই বুদ্ধাঙ্ক ব্যক্তিত্বের অন্যতম উপাদান। একটি সমীক্ষায় দেখা গেছে, নির্দিষ্ট উচ্চ পেশায় নিযুক্ত বাবা মার শিশুদের ক্ষেত্রে বুদ্ধাঙ্ক হল 116, আধা পেশাগত ও ম্যানেজার শ্রেণীর বাবা মায়ের ছেলে মেয়েদের বুদ্ধাঙ্ক 112, দক্ষ খুচরা ব্যবসায়ীদের ছেলে মেয়েদের ক্ষেত্রে এটি হল 107.5, আধা দক্ষ ছোটখাটো ব্যবসায়ীদের সন্তানদের 105, অল্প দক্ষদের 98 এবং শ্রমিক কৃষক এদের ছেলে মেয়েদের 96। এর দ্বারা দেখানো হয়েছে বেশি শিক্ষিত দক্ষ মর্যাদা সম্পন্ন ব্যক্তিদের বুদ্ধির প্রভাব তাদের ছেলে মেয়েদের উপর একরকম, অন্যদের আর এক রকম। আমেরিকায় প্রথম বিশ্বযুদ্ধের সময় শ্বেতাঙ্গ সৈনিকদের ও নিগ্রো সৈনিকদের মানসিক বয়স পরীক্ষা করে দেখা গেছে, নিগ্রোদের ক্ষেত্রে এটি 10.4 বছর, শ্বেতাঙ্গদের ক্ষেত্রে 13.1 বছর। যাই হোক, এইভাবে দেখা গেছে ব্যক্তির ব্যক্তিত্ব গঠনে বংশগতির প্রভাবও অনেকাংশে রয়েছে। আমাদের সমাজ জীবনের নানা ক্ষেত্রে এর প্রভাব অনস্বীকার্য। আধুনিক কালের বিভিন্ন উপাদানের গুরুত্বকে হ্রাস করলেও ব্যক্তি মানুষের বহু বিষয়ে, যেমন গায়ের রং, দৈহিক গড়ন, মানসিকতা, সামাজিকীকরণ, রুচি, মূল্যবোধ, বুদ্ধিমত্তা ইত্যাদিতে বংশগতির প্রভাব অস্বীকার করা যাবে না। 6.3 ব্যক্তিত্ব গঠনে কার ভূমিকা বেশি, বংশগতি না পরিবেশ? হুইচ ইজ মোর ইন ফরমেশন অফ পার্সোনালিটি, হেরিডিটি অর এনভায়রনমেন্ট? ব্যক্তিত্ব গঠনে কার ভূমিকা বেশি, এটি সমাজতত্ত্বে একটি বিতর্কমূলক আলোচনা। 19বিংশ শতাব্দীর শেষার্ধ থেকে এই প্রশ্নের উত্তর খোঁজা হলেও আজও এর উত্তর মেলেনি। আসলে ব্যক্তিত্ব গঠনে এই দুয়ের ভূমিকা আছে, একে অন্যের পরিপূরক হিসাবে কাজ করে থাকে। সেই কারণে এ জাতীয় প্রশ্নের উত্তর প্রদানও খুব সহজ নয়। একাধিক গবেষণায় দেখানো হয়েছে যে বংশগতি ব্যক্তিত্ব গঠনে অধিক ভূমিকা পালন করে। জিউক এডওয়ার্ড কার্লিকাক পরিবার নিয়ে সমীক্ষা, আমেরিকা যুক্তরাষ্ট্রে আইকিউ টেস্ট প্রভৃতি ফলগুলি দেখলে স্বাভাবিকভাবেই মনে হয় যে বংশগতি মুখ্য ভূমিকা পালন করে। কিন্তু ব্যক্তিত্ব গঠনে বংশগতির ভূমিকা সম্পর্কিত পরীক্ষা ও সে সম্পর্কিত মতামতগুলিকে নিম্নলিখিতভাবে সমালোচনা করা যেতে পারে। 1. বংশগতি দ্বারা দৈহিক বৈশিষ্ট্যসমূহ নির্ণীত হলে দেখা যেত যে কোনো ব্যক্তির বাপ মা সুঠামদেহী সুদর্শন হলেই তার সন্তানও অনুরূপ হবে, কিন্তু বাস্তবে তা হয় না। কোনো সন্তান যদি অস্বাস্থ্যকর ও প্রতিকূল পরিবেশে মানুষ হয়, তাহলে তার উক্ত বৈশিষ্ট্যটি পুরোপুরি ফুটে উঠবে, এটা আশা করা যায় না। 2. ব্যক্তিত্ব গঠনে সাংস্কৃতিক পরিবেশেরও অবদান আছে। ব্যক্তি সামাজিকীকরণের মাধ্যমে সংস্কৃতির উপাদানগুলিকে আয়ত্ত করে ব্যক্তিত্ববান হয়ে ওঠে। কারুর ঠিকমতো সামাজিকীকরণ না হলে তার পিতা যতই শিক্ষিত বা বুদ্ধিধারী হন না কেন, তার সন্তানের এই গুণগুলি প্রকাশ পায় না। ব্যক্তির সকল মানসিক বৈশিষ্ট্যাদি বংশগতি সূত্রে প্রাপ্ত নয়। যদি তাই হতো তাহলে ভালো ব্যক্তির সন্তান, পৃষ্ঠা 132, ভালোই হতো, অপরাধীর সন্তান অপরাধী হতো, কিন্তু বাস্তবে তা হয় না। আসলে ব্যক্তির মানসিক বৈশিষ্ট্যাদি তার শিক্ষা গ্রহণ, সামাজিক পরিবেশ প্রভৃতির উপরে ভিত্তি করে গড়ে ওঠে। 4. জিউক পরিবারের উত্তরসূরিদের সকলের খুঁটিনাটি জানা সম্ভব হয়েছিল কিনা তা নিয়ে প্রশ্ন থেকেই যায়। তাছাড়া আমরা জানি বংশগতি সূত্রে পিতামাতার উভয়েরই গুণাগুণ শিশুর মধ্যে সঞ্চারিত হয়। জিউক পরিবারের প্রথম পিতামাতার গুণাগুণ পরবর্তী প্রজন্মে প্রবাহিত হলেও তার পরবর্তী প্রজন্মগুলিতে প্রবাহিত হয়েছিল এটা মানা যায় না, কারণ ওই পরিবারের পরবর্তী পুরুষেরা
অন্য ভালো পরিবারের মহিলাদের বিয়ে করে থাকলে তখন সেই ভালো মায়ের গুণগুলি পরবর্তী প্রজন্মে প্রবাহিত হওয়ার কথা। ফলে ওই পরিবারের উত্তর পুরুষদিগের প্রত্যেকে মূল পূর্বপুরুষের দোষগুলিই বয়ে চলেছে। পরবর্তী পুরুষেরা যাদেরকে বিয়ে করেছিলেন সেই মায়েদের গুণগুলি কোনো প্রভাব ছিল না, এটা ঠিক নয়। 5. অনুরূপভাবে বলা যায়, এডওয়ার্ড পরিবারের উত্তরসূরিদের মধ্যে সবাই মূল পূর্বপুরুষের গুণগুলি বয়ে চলেছিল, তার মাঝে অন্য কোনো পরিবারের মহিলার দোষাবলী কাজ করেনি, এটা বলা যায় না। 6. বুদ্ধাঙ্ক পরীক্ষার ক্ষেত্রে বলা যায় যে সকল সম্ভ্রান্ত শিক্ষিত ব্যক্তিদের সন্তানদের বুদ্ধাঙ্ক অন্যদের তুলনায় বেশি বলা হয়েছে, তাদের এই বুদ্ধাঙ্ক বেশি হওয়ার কারণ শুধুমাত্র বংশগতি নয়, তারা পড়াশোনার উপযুক্ত পরিবেশ সুযোগ সুবিধা পেয়েছে যেটা হয়তো অন্যরা পায়নি। 7. মার্কিন যুক্তরাষ্ট্রের শ্বেতাঙ্গ ও নিগ্রোদের মানসিক বয়স নির্ণয়ের পরীক্ষাটি কতখানি নিরপেক্ষ ছিল বলা মুশকিল, কারণ ওই দেশের কৃষ্ণাঙ্গ বিদ্বেষের কথা সকলেরই জানা। 8. মানুষের ব্যক্তিত্ব গড়ে তোলার ক্ষেত্রে বিশেষ বিশেষ অভিজ্ঞতা, মনস্তাত্ত্বিক পরিবেশ, ব্যক্তি যাদের সাথে আন্তঃক্রিয়ায় যুক্ত, পরিবার, শিক্ষা ব্যবস্থা প্রভৃতি অনেক বিষয়ে দায়ী। এটি শুধুমাত্র বংশগতি নির্ণীত নয়। 9. ব্যক্তির দৈহিক বৈশিষ্ট্য অনেকখানি বংশগতি সূত্রে প্রাপ্ত হলেও তার সামাজিক বৈশিষ্ট্যগুলি বিকাশে ও প্রকাশে বংশগতির খুব বেশি ভূমিকা নেই। সামাজিক বৈশিষ্ট্যগুলি সামাজিক পরিবেশেই উন্মোচিত হয়। পরিশেষে বলা যায়, আমরা বংশগতি সূত্রে যা পাই তা আমাদের মধ্যে সুপ্ত অবস্থায় থাকে। কালক্রমে শিশু বড় হওয়ার সাথে সাথে এগুলি বিকশিত হয়। সামাজিক পরিবেশের বিস্তৃত ক্ষেত্রতেই তা জন্ম নেয়। বংশগতি হলো বীজ, পরিবেশ হলো সেই বীজের অঙ্কুরোদ্গমের জন্য প্রয়োজনীয় জল, উষ্ণতা, বাতাস। অর্থাৎ বংশগতি হলো আভ্যন্তরীণ প্রাণশক্তি এবং পরিবেশ হলো তার বাহ্যিক শর্তাদি। উল্লেখ্য, সমাজ বিচ্ছিন্ন অবস্থায় যে বালক বালিকারা পরিপূর্ণভাবে বিকশিত হতে পারেনি তাদের হয়তো বংশগতি সূত্রে পাওয়া কিছু গুণাগুণ ছিল, কিন্তু তা উপযুক্ত পরিবেশের অভাবে নষ্ট হয়ে গেছে। বলা যায়, ব্যক্তিত্ব পুরোপুরি জন্মসূত্রেই বা বংশগতি সূত্রে নির্দিষ্ট নয়। এটি ব্যক্তির নির্দিষ্ট ব্যক্তিত্ব লাভের সম্ভাবনা সৃষ্টি করে, যে সম্ভাবনা পরবর্তীকালে বাস্তবায়িত হতেও পারে, নাও পারে। পরিবেশ ও বংশগতির মধ্যে কার ভূমিকা বেশি তা নির্ধারণ করার মতো কোনো পদ্ধতি নেই। এটুকু বলা যায়, ব্যক্তিত্ব গঠনে দুটিরই ভূমিকা আছে, একটি অন্যটির পরিপূরক। বংশগতি সূত্রে প্রাপ্ত সম্ভাবনাদি পরিবেশের হাত ধরেই বাস্তবায়িত হয়, আবার এই সম্ভাবনা না থাকলে শুধুমাত্র পরিবেশও সফল হয় না। তাই বলা হয়, হেরিডিটি ডিটারমাইন্স what we can do and environment what we do. লুমলের মতে, it is not heredity or environment but heredity and environment. বংশগতি ও পরিবেশ উভয়ই প্রয়োজনীয় ও পরস্পর অবিচ্ছেদ্য। মূল কথাটি হলো, বংশগতি বা পরিবেশ কে বেশি গুরুত্বপূর্ণ তা নয়, তারা কিভাবে আমাদের ব্যক্তিত্বকে গড়ে তুলতে সাহায্য করে সেটাই মূল আলোচ্য হওয়া উচিত। সবশেষে বলা চলে, পরিবেশ ও বংশগতির মধ্যেকার ভূমিকা বেশি তা নির্ধারণ করার মতো সর্বজনগ্রাহ্য কোনো পদ্ধতি নেই। এটুকু বলা যায়, ব্যক্তিত্ব গঠনে দুটিরই ভূমিকা আছে, একটি অন্যটির পরিপূরক। বংশগতি সূত্রে প্রাপ্ত সম্ভাবনাদি পরিবেশের হাত ধরেই বাস্তবায়িত হয়, আবার এই সম্ভাবনা না থাকলে শুধুমাত্র পরিবেশও সফল হয় না। তাই ব্যক্তিত্ব সমান বংশগতি গুণিতক পরিবেশ গুণিতক সময়। পৃষ্ঠা 133। 7. সামাজিকীকরণ ও সামাজিক নিয়ন্ত্রণের সম্পর্ক, রিলেশন বিটুইন সোশ্যালাইজেশন অ্যান্ড সোশ্যাল কন্ট্রোল। রুশো তাঁর সোশ্যাল কন্ট্রাক্ট নামক গ্রন্থে একটি বিখ্যাত উক্তি করেছিলেন, ম্যান ইজ বর্ন ফ্রি অ্যান্ড এভরিওয়ার হি ইজ ইন চেইনস।
বাস্তবে কি পৃথিবীতে কোনো মানুষই চরম রূপে মুক্ত নয়। মানুষের স্বার্থ চেতনা ও কুপ্রবৃত্তি সমূহ বিভিন্ন প্রকার অনিয়ন্ত্রিত আচার আচরণের জন্ম দেয়। এতে করে সমাজের শৃঙ্খলা ও অস্তিত্ব ক্ষতিগ্রস্ত হয়। সমাজস্থ ব্যক্তিবর্গের অস্তিত্ব বিপন্নকারী ওই জাতীয় আচার আচরণকে নিয়ন্ত্রিত করার জন্য প্রয়োজন হয় সামাজিক নিয়ন্ত্রণের। এছাড়াও সমাজস্থ ব্যক্তিবর্গের সুষ্ঠু ও সুসংবদ্ধ জীবনযাত্রাকে নিশ্চয়তা প্রদানের জন্য বেশ কিছু নিয়মনীতি নির্ধারণ করা হয়, যার দ্বারা সমাজে বসবাসকারী ব্যক্তিদের আচরণ ব্যবহারকে অভিপ্রেত পথে চালিত করা যায়। এইভাবে সমাজ কর্তৃক সমাজস্থ ব্যক্তিবর্গের ব্যবহারকে নিয়ন্ত্রণ করা হয়। যে সকল উপায় বা পদ্ধতি দ্বারা সমাজ ব্যবস্থার অস্তিত্বকে টিকিয়ে রাখার জন্য সমাজস্থ ব্যক্তিবর্গের ইচ্ছা খুশি আচার ব্যবহারকে নিয়ন্ত্রিত করা হয়, সেগুলিই হল সামাজিক নিয়ন্ত্রণ। সমাজতত্ত্বের আলোচনায় সর্বপ্রথম 1901 সালে আমেরিকান সমাজবিজ্ঞানী E.A. রস তার বিখ্যাত গ্রন্থ সোশ্যাল কন্ট্রোলের সামাজিক নিয়ন্ত্রণের বিষয়টিকে বিশদভাবে ব্যাখ্যা করেন। অবশ্য তার আগে প্লেটোর রিপাবলিক গ্রন্থে এবং সমাজতত্ত্বের জনক অগাস্ট কোঁতের পজিটিভ ফিলোসফিতে এই বিষয়টির আভাস পাওয়া যায়। সামাজিক নিয়ন্ত্রণ কথাটি প্রথম ব্যবহার করেন 1894 সালে স্মল ও ভিনসেন্ট। বাস্তবে সামাজিক নিয়ন্ত্রণ কার্যকর হয় সামাজিকীকরণের হাত ধরে। একদিক দিয়ে বলা যায়, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত একজন ব্যক্তির উপর সামাজিকীকরণের প্রভাব বর্তমান থাকে, অর্থাৎ তার জীবনব্যাপী ইচ্ছা খুশি বা অনভিপ্রেত আচরণ নিয়ন্ত্রিত হয়। ওই ব্যক্তি তার অজ্ঞাতসারেই সামাজিকীকরণের মধ্য দিয়ে সামাজিকভাবে নিয়ন্ত্রিত হয়ে থাকে। তাই বলা হয় সামাজিক নিয়ন্ত্রণ হল সামাজিকীকরণের অংশবিশেষ। প্রত্যেক সমাজেরই সংহতি, সুস্থিতি ও শৃঙ্খলা তার ব্যক্তিবর্গের আচার আচরণের ওপর নির্ভরশীল। সমাজ আশা করে ব্যক্তি সমাজে তার আচার ব্যবহার প্রকাশ করবে সামাজিক জীব হিসাবে সমাজ নির্দেশিত পথে। সাধারণত ছোটবেলা থেকে ব্যক্তি তার সামাজিক প্রবৃত্তিগুলি লাভ করে সামাজিকীকরণ প্রক্রিয়ার মাধ্যমে। একদিকে ব্যক্তি যেমন সামাজিকীকরণের মাধ্যমে সমাজ নির্দেশিত পথে চলার চেষ্টা করে, অন্যদিকে সামাজিক নিয়ন্ত্রণও এর থেকে কোনো বিচ্যুতি ঘটে কিনা তা দেখে। কোনো রকম বিচ্যুতি ঘটলে ব্যক্তিকে পুনরায় সঠিক পথে ফেরত পাঠিয়ে দেয়। এইভাবে সামাজিকীকরণ ও সামাজিক নিয়ন্ত্রণ যুগপৎভাবে তবে ভিন্ন ভিন্ন উপায়ে ব্যক্তির সামাজিকতাকে বজায় রাখে, যাতে সে সঠিকভাবে তার সামাজিক ভূমিকা সমাজের সদস্য হিসাবে পালন করতে পারে। এছাড়াও সামাজিকীকরণ যেভাবে সমাজস্থ ব্যক্তিবর্গের সামাজিক বিধি ব্যবস্থা মেনে চলার ব্যাপারে এক অনুকূল মানসিকতা বা প্রবণতা তৈরি করে, তার উপর দাঁড়িয়েই সামাজিক নিয়ন্ত্রণ সহজে সফলতা পায়। অন্যথায় সামাজিক নিয়ন্ত্রণ সামাজিকীকরণকে সংশোধন করে। সামাজিকীকরণ পর্যাপ্ত না হলে সামাজিক নিয়ন্ত্রণ তাকে সংশোধিত করে। অনেকে মনে করেন সামাজিক নিয়ন্ত্রণ আছে বলেই সমাজে অনুকূল সামাজিক অবস্থা বজায় আছে এবং তার ফলে সামাজিকীকরণের পথ সুগম হয়। এইভাবে দেখা যায় সামাজিকীকরণ ও সামাজিক নিয়ন্ত্রণ পরস্পরের সহায়ক শুধু নয়, নির্ভরশীলও বটে। বাস্তবিক সামাজিকীকরণের এমন কতকগুলি মাধ্যম আছে যেগুলি অবিধিবদ্ধ ও বিধিবদ্ধ উভয়ভাবেই সামাজিক নিয়ন্ত্রণে ভূমিকা গ্রহণ করবে, যেমন পরিবার, বহুগোষ্ঠী, শিক্ষা প্রতিষ্ঠান প্রভৃতি। পরিশেষে বলা যায়, এ দুটি পরস্পরের পরিপূরক হিসাবে সামাজিক ভারসাম্য বজায় রাখে এবং সুস্থ সমাজ জীবন নিশ্চিত করে। 7.1 সামাজিক নিয়ন্ত্রণের গুরুত্ব।
ইম্পর্টেন্স অফ সোশ্যাল কন্ট্রোল। সামাজিক নিয়ন্ত্রণ কেন প্রয়োজন এ সম্পর্কে মনস্তাত্ত্বিক বিশ্লেষণ বিশদভাবে থাকলেও কিম্বল ইয়ং কে অনুসরণ করে বলা যায়, ইট ইজ নেসেসারি টু ব্রিং অ্যাবাউট কনফর্মিটি, সলিডারিটি অ্যান্ড কন্টিনিউইটি অফ এ পার্টিকুলার গ্রুপ অফ সোসাইটি। তার এই মন্তব্যকে ঘিরে বলা যেতে পারে যে, পৃষ্ঠা 134, 1, সামাজিক নিয়ন্ত্রণ সামাজিক আচরণে সাদৃশ্য আনে। এটিকে সামাজিক নিয়ন্ত্রণের অন্যতম উদ্দেশ্য বলা যায়। বর্তমান জটিল সমাজ ব্যবস্থায় বিভিন্ন প্রকার সামাজিক গোষ্ঠী উপগোষ্ঠী অবস্থান করে। স্বাভাবিকভাবেই এই সকল গোষ্ঠীভুক্ত সদস্যদের আচার আচরণ বিভিন্ন প্রকার হয়ে থাকে, কিন্তু এই আচরণগত পার্থক্য কখনোই নির্দিষ্ট সীমার বাইরে চলে যাওয়া উচিত নয়। সামাজিক নিয়ন্ত্রণ এই সীমারেখাকে নির্দিষ্ট করার মধ্য দিয়ে আচরণগত সাদৃশ্য আনার চেষ্টা করে। 2, সামাজিক নিয়ন্ত্রণ সামাজিক সংহতি রক্ষা করে। সামাজিক নিয়ন্ত্রণ না থাকলে ব্যক্তিবর্গের নানাবিধ স্বাধীন কার্যকলাপ ও আচরণ দেখা দিত। ক্ষতিকারক সামাজিক আচরণগুলি সমাজের শান্তি শৃঙ্খলা সংহতি নষ্ট করে থাকে। সামাজিক নিয়ন্ত্রণের দ্বারা বিভিন্ন মানসিকতার ব্যক্তিদের আচার ব্যবহারকে কাঙ্ক্ষিত পথে চালিত করে সামাজিক ভারসাম্য ও সামাজিক সংহতি রক্ষা করা হয়। 3, সামাজিক নিয়ন্ত্রণ ব্যক্তিকে সঠিক সামাজিক ভূমিকা পালনে সক্ষম করে। সমাজে প্রত্যেক ব্যক্তিরই একটি সামাজিক মর্যাদা আছে এবং সেই মর্যাদা অনুযায়ী ভূমিকা সমাজ তার নিকট প্রত্যাশা করে। এই প্রত্যাশিত ভূমিকা থেকে ব্যক্তি বিচ্যুত হলে সমাজ তার সমালোচনা নিন্দামন্দ করে থাকে। ব্যক্তি এই জাতীয় সামাজিক প্রতিক্রিয়ার ভয়ে ঈপ্সিত ভূমিকা পালনে ব্রতী হয়। এই দিক থেকে ব্যক্তির নির্ধারিত ভূমিকা সামাজিক নিয়ন্ত্রণের মাধ্যমে পালিত হয়ে থাকে। 4, সামাজিক নিয়ন্ত্রণ গোষ্ঠী ও সমাজের ধারাবাহিকতা রক্ষা করে। সমাজ যে শুধুমাত্র তার সংহতি ও স্থায়িত্ব বজায় রাখার চেষ্টা করে তা নয়, এর ধারাবাহিকতা রক্ষায়ও সচেষ্ট। সমাজের ভবিষ্যৎ সামাজিক ধারাবাহিকতার উপর নির্ভরশীল। সামাজিক নিয়ন্ত্রণের মাধ্যমে সমাজস্থ ব্যক্তিবর্গের ও গোষ্ঠীর সদস্যদের আচার আচরণের একটি ধারা তৈরি হয়, যা এক প্রজন্ম থেকে পরবর্তী প্রজন্মে প্রবাহিত হতে হতে সংস্কৃতির অঙ্গ হয়ে যায়। এইভাবে সামাজিক নিয়ন্ত্রণ সমাজে ধারাবাহিকতা বজায় রাখে। 5, ব্যক্তির সামাজিক প্রবৃত্তি বজায় রাখে। ব্যক্তি সমাজে তার আচার ব্যবহার প্রকাশ করে থাকে সামাজিক জীব হিসাবে সমাজ নির্দেশিত পথে। সাধারণত ব্যক্তি ছোটবেলা থেকে তার সামাজিক প্রবৃত্তিগুলি লাভ করে সামাজিকীকরণ প্রক্রিয়ার মাধ্যমে। একদিকে ব্যক্তি যেমন সামাজিকীকরণের মাধ্যমে সমাজ নির্দেশিত পথে চলে, সামাজিক নিয়ন্ত্রণও অন্যভাবে এর থেকে কোনো বিচ্যুতি ঘটে কিনা তা দেখে। কোনো রকম বিচ্যুতি ঘটলে ব্যক্তিকে পুনরায় সঠিক পথে ফেরত পাঠিয়ে দেয়। এইভাবে সামাজিকীকরণ ও সামাজিক নিয়ন্ত্রণ যুগপৎভাবে তবে ভিন্ন ভিন্নভাবে ব্যক্তির সামাজিকতাকে বজায় রাখে, যাতে সে সঠিকভাবে তার সামাজিক ভূমিকা সমাজের সদস্য হিসাবে পালন করতে পারে। 6, ব্যক্তি জীবনে নিরাপত্তা প্রদান করে। কোনো ব্যক্তির আচরণ অন্যকে যেমন প্রভাবিত করে, অন্যের আচরণ দ্বারাও কোনো ব্যক্তি প্রভাবিত হয়। বর্তমানের আধুনিক সমাজ ব্যবস্থা বড়ই জটিল। এরূপ সমাজে কোনো ব্যক্তির অসামাজিক আচরণ বা সমাজবিরোধী আচরণ অন্যদেরকে সমস্যায় ও শঙ্কায় ফেলতে পারে। অন্যরা এই আচরণ থেকে ভয় পেতে পারে বা অসহায় অবস্থায় পড়তে পারে। সামাজিক নিয়ন্ত্রণ আছে বলেই ব্যক্তিবর্গ ভরসা পায় ও নিরাপত্তাজনিত আশ্বাস লাভ করে। সামাজিক নিয়ন্ত্রণ এরূপ আচরণকে দমিত করে ব্যক্তি জীবনে নিরাপত্তা প্রদান করে।